মেছো পেতনি। রামকৃষ্ণপুর গ্রামে ভয় ছড়িয়ে পড়েছে। শঙ্করের মৃত্যুর পর থেকে কেউ আর গভীর রাতে নদীর ধারে একা যায় না। সন্ধ্যা হলেই সবাই ঘরের দরজা বন্ধ করে দেয়। বৃদ্ধ দাদু শিবচরণ বললেন, ও আবার ফিরে এসেছে সেই মেছো পেতনি। কিন্তু কিছু তরুণ এসব কথায় বিশ্বাস করতো না। তাদের মধ্যে ছিল হরিদাস, গোপাল আর বিনোদ। তারা শঙ্করের মৃত্যুর রহস্য উন্মোচন করতে চেয়েছিল। এক রাতের অন্ধকারে তিনজন মিলে নদীর ধারে গেল। চারপাশ নিঃশব্দ, শুধু নদীর হালকা ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছে। এখানে তো কিছুই নেই, হরিদাস বলল। গোপাল একটু কাঁপা কাঁপা গলায় বলল, চলো ফিরে যাই। কেমন যেন একটা অস্বস্তি লাগছে। ঠিক তখনই বাতাসে ভেসে এলো একটা সুরলো গান, আয় রে আয় নদীর তীরে। বিনোদের কাঁধে ঠান্ডা একটা স্পর্শ অনুভব হলো। সে দ্রুত ঘুরে দাঁড়ালো, দেখলো সামনে দাঁড়িয়ে আছে এক অপূর্ব সুন্দরী মেয়ে। আমি মঞ্জুলিকা, মেয়েটি বলল। তার গায়ের রং অস্বাভাবিক ফর্সা, চোখ দুটো গভীর, আর চুলগুলো কান চাপিয়ে নেমে এসেছে। গোপাল ফিসফিস করে বলল, চল পালাই, এই স্বাভাবিক কিছু নয়। কিন্তু হরিদাস সামনে এগিয়ে বলল, তুমি এখানে একা কেন? মেয়েটি একটু হাসলো, তারপর বলল, আমি আমার স্বামীর অপেক্ষায় আছি। সে একদিন নদীতে হারিয়ে গিয়েছিল। গোপালের মুখ শুকিয়ে গেল। বিনোদ পিছিয়ে আসতে চাইল, কিন্তু পা যেন নড়ছিল না। ঠিক তখনই নদীর জল ফোঁস করে উঠল। মঞ্জুলিকার মুখ বিকৃত হয়ে গেল, বড় বড় দাঁত বেরিয়ে এলো, চোখ লাল হয়ে উঠল, আর তার পা দুটো জলে মিশে গেল, আর শরীরের নিচের অংশ মাছের মতো আঁশে ঢাকা হয়ে উঠল। গোপাল চিৎকার করে উঠল, মেছো পেতনি পালা! মুহূর্তের মধ্যে একটা বিকট ঝাপটা দিয়ে মঞ্জুলিকা হরিদাসের ওপর ঝাঁপিয়ে পড়ল। পরদিন সকালে নদীর ধারে শুধু হরিদাসের ছেঁড়া গামছা পাওয়া গেল। গ্রামের মানুষেরা তখন বুঝে গেল মেছো পেতনি সত্যিই ফিরে এসেছে, আর এবার তার ক্ষুধা আরও বেড়েছে।